1943 1943 অমর্ত্য সেন বলছেন যে ব্রিটিশরা এদেশে আসার আগে পশ্চিমবাংলার, বিশেষ করে গ্রামীণ বাংলার, পশ্চিমবাংলা না তখন বাংলা, কারণ বাংলাদেশ তখন আমাদের সঙ্গে ছিল, বিশেষত বাংলার আর্থিক সমৃদ্ধি ছিল মানে চোখে পড়ার মতো আর্থিক সমৃদ্ধি ছিল। পরবর্তীকালে ইংরেজরা আসার পরে দেখা গেছে সিরিজ অফ দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষের পর দুর্ভিক্ষ সেটা আক্রান্ত করেছে শুধু বাংলার না, ভারতীয় গ্রাম সমাজকে তীব্রভাবে আক্রান্ত করেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে সারা ভারতবর্ষে। তার একটা হচ্ছে 1943। সেই 1943-এর সম্ভবত 1350 বাংলার, সেখানে দুর্ভিক্ষ হয়েছে। 15 থেকে 20 লক্ষ মানুষ সেই দুর্ভিক্ষে মারা গেছে। বিজন ভট্টাচার্য একদিন, আমি দুর্ভিক্ষের পটভূমিটা তুললাম এই জন্যেই যে এটা আমার যে এপিসোডটা চলছে ডেমোক্রেসি ইজ এ বেসিক নিড, সেখানে আমি এই প্রসঙ্গটা আরও বেশি করে নিয়ে আসবো। কিন্তু আজকে আমি দুর্ভিক্ষটা তুললাম তার একটা কারণ হচ্ছে বিজন ভট্টাচার্য, যিনি নবান্ন নাটকের রচয়িতা, তিনি ফুটপাথ ধরে আসছেন কলকাতার। একদিন আনন্দবাজার পত্রিকায় কাজ করতেন বিজন ভট্টাচার্য, সাংবাদিক, কবি। তিনি ফুটপাথ ধরে আসছেন, হঠাৎ দেখছেন যে কয়েকটা মানুষ তারা গল্প করছে। যেহেতু সেই মানুষগুলোর প্রতি তার একটা বিশেষ নজর ছিল, কারণ এরা গ্রাম থেকে শহরে এসছে কোনো রকমে যদি একটু বাঁচতে পারে সেই আশায়, কোনো রকমের সামান্য ফ্যানও যদি একটু জোটে সেই আশায়, সেই মানুষগুলো গল্প করছে। বিজন ভট্টাচার্য খুব কান খাড়া করে শুনলেন এই মানুষগুলো নবান্নের কথা বলছে। মানে গত বছর যখন নবান্ন হয়েছিল কীরকম আনন্দ হয়েছিল, কেমন গোটা গ্রামটা যেন কিরকম একটা নেচে উঠেছিল, নতুন ধান উঠেছে, তার যে উৎসব, সেই উৎসব, মেলা, গ্রাম, এগুলো তারা মনে করছিল। তো বিজন ভট্টাচার্য রাস্তায় যেতে যেতে মনে হলো যে এইরকম দুর্দশার মধ্যে থেকে প্রতিদিন মৃত্যুকে এত কাছ থেকে প্রত্যক্ষ করছে, প্রিয়জনরা সবাই, অনেকে মারা যাচ্ছে, বন্ধুরা মারা যাচ্ছে, যে কোনো মুহূর্তে মৃত্যু থাওয়াতে সেও নিজেও আক্রান্ত হতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে মানুষ তার আনন্দময় স্মৃতি, সেটাকে মন্থন করছে, সেই স্মৃতির, সেই আনন্দের কথাটা মনে করছে কি করে। এই সময় তার মধ্যে এত মানে বলতে পারা যায় একটা আশা, নিশ্চয়ই কোনো না কোনো একটা আশাকে সে দেখতে পাচ্ছে। সে কোথাও না কোথাও সে খুব অপটিমিস্টিক, সেই জন্য সে আগামীকাল মৃত্যু আসতে পারে সেটাকে না ভেবে অতীতে কদিন আগে ঠিক কীরকম নবান্নের ধান উঠেছিল, কীরকম আনন্দ হয়েছিল, সেগুলো নিয়ে সে ভাবছে। অদ্ভুত ব্যাপার। হয়তো সত্যিকারের যারা এম্পাওয়ার্ড তাদের কাছে এটা স্বাভাবিক ব্যাপার। এম্পাওয়ারমেন্টের ডেফিনেশনটা জাস্ট একটা কোনো ডেফিনেশন, বহুমাত্রিক এক প্রকাশ, বহুমাত্রিক এক ধারণা এম্পাওয়ারমেন্ট। তো পরের দিন বিজন ভট্টাচার্য আবার একই রাস্তা দিয়ে আসছেন, দেখছেন যে একটা ডেড বডি, একজন মানুষ মরে গেছে, তার পাশে কয়েকজন মানুষ বসে সামান্য কান্নাকাটি করছে।
বিজন ভট্টাচার্যের আগ্রহ হলো, তাকালেন ডেড বডিটার দিকে, দেখলেন সেই মানুষটা, যে মানুষটা গতকাল নবান্নের গল্প করছিল, গতকাল যে মানুষটা তার অতীতের আনন্দ স্মৃতিকে রোমন্থন করছিল, সেই মানুষটাই আজকে মারা গেছে। বিজন ভট্টাচার্যের তখন মনে হয়েছিল যে না, এটা আমি প্রবন্ধ লিখে বা কবিতা লিখে ঠিক প্রকাশ করতে পারছি না, এটা একটা অন্য ফর্ম চায়। আমার এই অনুভূতিটা, আমি যেভাবে সেন্স করলাম পুরো ঘটনাটা, এটা যেভাবে আমার মনোজগৎকে আচ্ছন্ন করলো, যেভাবে আমার চিন্তা জগৎকে আচ্ছন্ন করলো, সেটাকে যদি একটুও প্রকাশ করতে হয় আমার নাটক লাগবে। এবং সেই মোটিভেশন থেকে বিজন ভট্টাচার্য লিখছেন নবান্ন, সুপার হিট নবান্ন। তখনকার, আমি নবান্ন নাটককে নানাভাবে এখন দেখতে পারি, কিন্তু সেই সময় নবান্ন নাটকটা মানে শিশির ভাদুরীকেও চিন্তায় ফেলে দিচ্ছে, কারণ নবান্নতে প্রচুর লোক হচ্ছে, প্রচুর লোক দেখতে যাচ্ছে। আমি জানি না ঠিক নবান্ন নাটকটা আইপিটিএ কতটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে কতগুলো শো করতে পেরেছিল, কিন্তু নবান্ন নাটকের প্রেক্ষাপটটা যেহেতু এই নাট্যকার ঠিক এরকম একটা অভিজ্ঞতা থেকে লিখেছিলেন বলে নবান্ন নাটক তার নাটক হিসেবে সেটা কতটা টেকনিক্যালি বা ইত্যাদি, মানে আজকের দিনে যদি নবান্নকে দেখি আমি সেটাকে সে নাটকটাকে আমি নানাভাবে হয়তো দেখতে পারি, কিন্তু নাটকের ব্যাকগ্রাউন্ডটা, নাট্যকার যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই নাটকটা লিখতে এলেন, সেই অভিজ্ঞতাটাই এই নাটকটার মধ্যে এমন একটা প্রাণ প্রতিষ্ঠা করেছিল যে সেই প্রাণের সংস্পর্শে এসে যে কোনো মানুষই সেটাকে গ্রহণ করতো প্রাণ দিয়ে, মন দিয়ে। তো নবান্নতে কোনো স্টার কালচার ছিল না। নবান্ন হচ্ছে একটা নাটক যেটা অমুক বাবুর নাটক কেউ বলতো না। নবান্ন নাটকটা ছিল ভারতীয় গণনাট্যের নাটক। এখানে কোনো স্টার ছিল না বলে এটাকে একটা কালেকটিভ অ্যাকশন বলা যেতে পারে। নবান্ন ইজ অ্যান এক্সাম্পল অফ এ কালেকটিভ অ্যাকশন, যেখানে সৌমিত্র অভিনয় করছেন, আবার মণিকুন্তলা সেনও অভিনয় করছেন। একজন ক্ষণজন্মা নাট্য প্রতিভা অভিনেতা সৌমিত্র, আরেকজন নাটক সেভাবে করেও নি মণিকুন্তলা সেন, সবাই নবান্ন করছে। তাহলে আমরা নবান্নের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটা নাটক যেটা উঠে আসছে বাস্তব সামাজিক একটা ঘটনা থেকে, একটা দুর্ভিক্ষের বাস্তব থেকে, বাস্তবে একটা দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষেরকে রেসপন্ড করছেন নাট্যকার। সেই দুর্ভিক্ষটা নাট্যকারের মনে কিভাবে এসে প্রভাব বিস্তার করছে, তার চিন্তাকে তার মনে কি প্রভাব বিস্তার করছে, সেখান থেকে নবান্নর উদ্ভব হলো। উদ্ভব কোথা থেকে হচ্ছে? সমাজ থেকে। এবার সেটা নাট্যকারের কাছে প্রযুক্ত হলো, তিনি গ্রহণ করলেন, তিনি এবার সেটাকে প্রকাশ করছেন, প্রযুক্ত হচ্ছে সেটা কার ওপরে? দর্শকদের ওপরে। দর্শকরা এবার সেটাকে গ্রহণ করছেন, দর্শকরা গ্রহণ করে তার চিন্তার জগতে, মনোজগতে একটা আলোড়ন উঠছে। সেই আলোড়নটাও কিন্তু দর্শককে বাস্তব জগতে আবার একজন সক্রিয় মানবতাবাদী একটা উত্তরণের দিকে নিয়ে যাচ্ছে। বাস্তবে তিনি তার ধারণাগুলোকে, তিনি তার উপলব্ধিগুলোকে ভিত্তি করে বাস্তবে তিনি কোনো না কোনোভাবে অ্যাপ্লাই করছেন বাস্তবটাকে বদলানোর জন্য।
বাস্তবটাকে মানবিক করার জন্য, সমাজটাকে মানবিক করার জন্য। ফলে নাটকটা থ্রু আউট একটা অ্যাপ্লিকেশন, নাটকটা থ্রু আউট কোথাও না কোথাও অ্যাপ্লাইড হচ্ছে। বিজন ভট্টাচার্য ঘটনাটা দেখছেন, ঘটনাটা তার মনোজগৎ, চিন্তা জগৎকে আচ্ছন্ন করছে, সেখানে অ্যাপ্লাইড হচ্ছে। তিনি এবার সেটাকে লিখছেন, সেটা একটা অ্যাপ্লিকেশন। তারপরে সেটা নাট্য রূপ দেওয়া হচ্ছে, সেটা একটা অ্যাপ্লিকেশন। তারপর নাটকটা তৈরি হয়ে যাওয়ার পরে অভিনীত হচ্ছে, সেটা একটা অ্যাপ্লিকেশন। অভিনয়ের ফলাফলের দর্শক চিন্তার জগতে প্রবেশ করছে, সেটা একটা রেজাল্ট অফ অ্যাপ্লিকেশন। চিন্তার দর্শকের মনোজগতে, তার চিন্তার জগতে অ্যাপ্লাইড হচ্ছে নাটকটা। তারপর দর্শক সেটাকে গ্রহণ করছেন, দর্শক এবারে সেটাকে অ্যাপ্লাই করছেন বাস্তব জীবনে। সমাজটাকে মানবিক করার ক্ষেত্রে সে আরও মানবতাবাদী পদক্ষেপগুলো গ্রহণ করছে। ফলে থিয়েটারের শুরু, উদ্ভব এবং থিয়েটারের প্রয়োগ, এই পুরোটাই কিন্তু একটা অ্যাপ্লিকেশন, পুরোটাই অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড। কারোর উপরে অ্যাপ্লাইড হচ্ছে, কেউ এটাকে অ্যাপ্লাই করছেন। এই সাইকেলের মধ্যেই কিন্তু যে কোনো থিয়েটার ঘোরে। ফলে অ্যাপ্লাইড থিয়েটার বলে আলাদা কোনো শব্দবন্ধ কিন্তু থিয়েটারের মধ্যে কোনো ডিভিশন করে দিচ্ছে, এটা সম্ভবত ভেবে দেখবার মতন। এটা এই নয় যে ইন্টিমেট থিয়েটার, প্রসেনিয়াম থিয়েটার, নন প্রসেনিয়াম থিয়েটার, নানা রকম থিয়েটারের ক্যাটেগরি আমরা দেখছি, কিন্তু কার্যত সবটাই থিয়েটার। এবং কার্যত সব থিয়েটারই দরকার হচ্ছে ইন্টিমেসি উইথ স্পেকটেটর। সব থিয়েটারই কিন্তু আসলে সমাজ প্রযুক্ত হচ্ছে নাট্যকারের ওপরে, অভিনেতাদের ওপরে, পরিচালকদের ওপরে, অন্যান্য যারা টেকনিক্যাল আর্টিস্টরা রয়েছেন, সে লাইট হোক, মেকআপ হোক, সবার উপরে প্রযুক্ত হচ্ছে। এবং তারা আবার এটাকে অ্যাপ্লাই করছেন দর্শকদের মধ্যে, দর্শকদের উপরে প্রযুক্ত হচ্ছে। সেই দর্শক থিয়েটার দেখা জানা দর্শক, থিয়েটার খুব বেশি দেখা না দেখা দর্শক, সেই দর্শক জেলের মধ্যে থাকতে পারে, মানে যেটাকে এখন সংশোধনাগার বলা হচ্ছে। সে দর্শক এমন দর্শক হতে পারে যারা কোনো না কোনোভাবে এই সমাজ যাদের মনকে অসুস্থ করে তুলেছে, মনে অসুস্থতা, কিন্তু অসুস্থতার কারণটা সমাজে, এই ধরনের দর্শকদের মধ্যেও সেটা প্রযুক্ত হতে পারে। কিন্তু সব থিয়েটারই এসেনশিয়ালি অ্যাপ্লাইড। গিরিশবাবুর থিয়েটার যখন তিনি জনা লিখছেন, সেখানেও সেটা অ্যাপ্লাইড। জনা কৃষ্ণকে তীব্র সমালোচনা করছে, ঠিক তেমন করেই আমরা আমাদের রাষ্ট্র যারা শাসন করছে, সেই কলোনিয়াল মাস্টারদেরকে আমরা সমালোচনা করার প্রেরণা পাচ্ছি। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের রেজাল্ট। কিন্তু নাটকটা পড়া, নাটকটাকে নাটকে আনা, সেই নাটকটা দর্শকদের মধ্যে প্রয়োগ করা, এর জন্য দরকার ইন্টিমেসি, রিলেশনশিপ বিটুইন অ্যাক্টর অ্যান্ড স্পেকটেটর। কারণ এই অ্যাপ্লিকেশনটা এটা ডিম্যান্ড করে, এবং সেইটা যখন অ্যাপ্লাইড হলো দর্শকদের মধ্যে, দর্শকদের মনোজগৎ, চিন্তার জগতে আলোড়ন উঠল। এবার তারা নিজেদেরকে যে অনুভব, যে শিক্ষা, যে সিদ্ধান্তে তারা আর্গুমেন্ট করতে করতে, চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে পৌঁছচ্ছে, সেটার প্রয়োগ তারা বাস্তব জীবনে করছে। এইভাবেই থিয়েটারটা হয়ে উঠছে একটা অ্যাপ্লাইড আর্ট, সব থিয়েটারই।